জঙ্গলের ভিতর আজ অদ্ভুত নীরবতা। পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই, শুধু বীরের কুঠারের ঠকঠক আওয়াজ। এই জঙ্গলও আজ আমায় ভয় দেখাতে চাইছে নাকি? চারিদিকে কেমন নিস্তব্ধ। যাক, এই ডালটা কাটা হলো, এইবার এই ডালটা কাটবো। ভোরের আলো ধীরে ধীরে জঙ্গলের উপর নেমে এসেছে। পাখির ডাক, হালকা কুয়াশা, বীরের ছোট্ট কুঁড়ে ঘর নিস্তব্ধ। ঠিক তখনই বাইরে ভেসে আসে পরিচিত দুটো কণ্ঠ। বীর, ওরে বীর, কোথায় তুই বাবা? বীর, দেখ বাবা, আমরা এসেছি। খুব মন কেমন করছিল রে, তাই আর থাকতে পারলাম না। মা, বাবা, তোমরা সত্যিই এসেছো? আমি ভাবতেই পারিনি। কেমন আছিস বাবা? খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো? শরীর শুকিয়ে গেছে কেন? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? গৌড়গঞ্জ রাজ্যের সবাই ভালো তো? সবাই ভালো আছে রে বাবা। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম। আমি কাঠ কাটছিলাম, হঠাৎ গভীর গর্তে পড়ে গেলাম। স্বপ্ন? হ্যাঁ বাবা, তারপরই ঘুম ভেঙে দেখি তোমরা ডাকছো। না বীর, ওটা স্বপ্ন না, ওটাই সত্যি। আমরাই তো তোর স্বপ্ন বাবা। চোখ খোল বীর, ওঠ। বীর হঠাৎ চোখ খুলে দেখে চারিপাশে অন্ধকার, ঠান্ডা স্যাঁতস্যাঁতে গুহা। কোথাও মা নেই, বাবা নেই। সে মাটিতে পড়ে আছে। সে বুঝতে পারে গর্তে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সে, আর তার বাবা মা স্বপ্নে এসে তাকে জাগিয়ে তুলেছে। আমি তাহলে এখনো এই গর্তেই? মানে আমার স্বপ্নে আমার বাবা মা এসেছিল? বাবা, মা। হঠাৎ করেই বল্লভপুরের আকাশ কালো মেঘে ঢেকে যায়। বাতাসের গতি অস্বাভাবিক বেড়ে যায়। মুহূর্তের মধ্যে শুরু হয় প্রচণ্ড ঝড়। দূরের পাহাড়গুলো গভীর গর্জনে কেঁপে ওঠে, যেন ভিতর থেকে কেউ ওদের ধাক্কা দিচ্ছে। নদীর স্বচ্ছ জল ধীরে ধীরে কালো হয়ে ওঠে। জলের ওপর ভেসে ওঠে অদ্ভুত ঘূর্ণি। বন থেকে হরিণ, শেয়াল, এমনকি পাখির ঝাঁক পর্যন্ত দিশে হারা হয়ে পালাতে শুরু করে। গ্রামের মানুষ আতঙ্কে ছুটতে থাকে। ওরে বাবা রে, এইরকম ঝড় আমি তো জীবনে দেখিনি। ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই বিশৃঙ্খলার মাঝেই প্রাসাদের অন্তঃপুরে রাখা পবিত্র ঘড়ার জল নিজেই কেঁপে ওঠে। জলের ভিতরে কালো ছায়া পাক খেতে থাকে। পণ্ডিতজি, বাইরে যা হচ্ছে এটা কি সাধারণ ঝড়? না মহারানী, পাহাড় কাঁপছে, নদীর জল কালো হয়েছে, পশু পাখি পালাচ্ছে, আর পবিত্র ঘড়ার জলও অশান্ত। এটা কি সাধারণ হতে পারে? তাহলে এই সব লক্ষণ একসাথে দেখা দিলে
তার একটাই অর্থ। দৈত্য? হ্যাঁ মহারানী, দৈত্যের এবার ধীরে ধীরে জেগে ওঠার সময় হয়েছে। ও ও কোমরটাই ভেঙে গেল মনে হচ্ছে। এটা এটা কোথায় পড়লাম আমি? এটা এটা কি? না না, এটা স্বপ্ন। এমন পা মানুষের হতেই পারে না। তাহলে কি এটা সেই মর্কট দৈত্য? কে কে আছে এখানে? শুনতে পাচ্ছ আমাকে? হে ঈশ্বর, এটা জেগে উঠছে না তো? না, আমাকে আমাকে এখান থেকে বেরোতেই হবে। মনে হচ্ছে এই দৈত্য খুব শীঘ্রই জেগে উঠবে। পরের দিন সকালে বীর দ্রুত পা ফেলতে ফেলতে পৌঁছে যায় শ্যামেশ্বর পণ্ডিতের কক্ষে। রাতের সেই ভয়ঙ্কর গুহার স্মৃতি এখনো তার চোখে লেগে আছে। গর্ত, অন্ধকার, বিশাল পাথরের মতো পা, সব যেন বাস্তবের থেকেও বেশি বাস্তব। প্রণাম পণ্ডিতজি। বীর, তুমি? হ্যাঁ পণ্ডিতজি, আমি আপনাকে কিছু বলতে চাই। কাল আমি কাঠ কাটতে গিয়ে এক ভয়ঙ্কর গর্তে পড়ে যাই, আর সেখানে দেখি আমি নিজের চোখে দেখেছি মাটির নিচে চাপা এক ভয়ঙ্কর দৈত্য। তুমি নিশ্চিত বীর? হ্যাঁ, তার পা দুটো পাহাড়ের মতো বড়। মাটি কাঁপছিল, যেন মনে হলো সে জেগে উঠবে। হ্যাঁ বীর, তার জেগে ওঠার সময় প্রায় হয়েই এসেছে, আর কয়েক মাস অপেক্ষা। তাই তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘোড়া পূর্ণ করতে হবে। পণ্ডিতজি, আমি ওই দৈত্যের সম্পর্কে আরো কিছু জানতে চাই। শোনো বীর, মর্কট দৈত্য একসময় এই রাজ্যের রক্ষক ছিল। সব বিপদ আপদ থেকে সেই রাজ্যকে রক্ষা করত। সেই জাদুকর যাকে তুমি মেরে ফেলেছ, সেই রাজ্যকে দখল করবার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু এই দৈত্য তাকে তার কার্যসিদ্ধিতে বাধা দিচ্ছিল। তারপর এরপর সেই জাদুকর ভয়ঙ্কর শক্তি জাগ্রত করে। সে 300 বছর বাঁচার বর পায়, আর নিজের রূপ পরিবর্তন করারও শক্তি পায়। আর সেই শক্তির বলেই দৈত্যকে 100 বছরের নিদ্রায় পাঠায়। ভবিষ্যৎবাণী ছিল 100 বছরের আগে তাকে মারা যাবে না, আর তাকে মারা না গেলে এই রাজ্য কেউ দখল করতে পারবে না। তাকে ঘুম পাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু যদি কেউ এই রাজ্য দখল করতে চায়, তাহলে তখনই এই দৈত্য জেগে যাবে। 100 বছর সময় পূর্ণ হলেই তার শক্তি ক্ষীণ হবে। তাহলে সেই 100 বছর এখন পূর্ণ হতে চলেছে। হ্যাঁ, একটা কথা বলি পণ্ডিতজি, আমার কাছে এখনো ঠিক করে পরিষ্কার হলো না যে যদি ওই দৈত্য এই রাজ্যের রক্ষকই হয়, তাহলে আপনি কেন তাকে মারতে চান? দৈত্য জেগে উঠলে তো রাজ্যেরই ভালো। বীর, এত ভাববার প্রয়োজন নেই। আমি এই রাজ্যের পণ্ডিত। কোনটা ভালো কোনটা মন্দ আমি জানি। আমাদের হাতের সময় খুব কম। তুমি যাও, তোমার পুণ্যের ঘোড়া পূর্ণ করো। ঠিক আছে পণ্ডিতজি, প্রণাম, আমি চললাম। সন্ধ্যার আকাশে লালচে আলো মিলিয়ে গেছে। চারিপাশের জঙ্গল নিস্তব্ধ। ছোট কুঁড়ে ঘরের সামনে আগুন জ্বলছে। হাঁড়িতে ভাত ফুটছে ধীরে ধীরে। আগুনের আলোয় বীরের মুখটা ক্লান্ত আর একাকী দেখাচ্ছে। আমার কেমন জানি কোথাও কিছু একটা খটকা লাগছে। আচ্ছা, পণ্ডিতজি কি আমাকে সব কথা সত্যি বললেন?
নাকি এর পেছনে অন্য কোনো রহস্য? না না না, আমি কি ভাবছি? যাই হোক, আমি যে কারণে এখানে আছি তা আমাকে মন দিয়ে করতে হবে। আমার সোনপরীকে চাই, সোনপরী। সোনপরী, তুমি এখন থাকলে বলতে, এই রান্না মানুষ খায় নাকি? তারপর নিজেই হাঁড়ি কেড়ে নিয়ে নিজেই সবকিছু করে নিতে। তুমি থাকলে এই ঘরটা এমন ফাঁকা লাগতো না গো। তোমার হাসির শব্দটা আজ কত দরকার ছিল। মা এখন কি করছে কে জানে। আমার জন্য কাঁদছে না তো? বাবা নিশ্চয়ই ভেঙে পড়বে না, আমি জানি, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা করছে। আমি তো বলেছিলাম কয়েকদিনের ব্যাপার, কিন্তু এই একা রাতগুলো কেমন যেন বুক চেপে ধরে। না, দুর্বল হলে চলবে না। তুমি ফিরবে সোনপরী, তুমি ফিরবে। আমি কথা দিয়েছি, তোমাকে আমরা ফিরিয়ে আনবই। দুপুরের রোদ ঝিমিয়ে পড়েছিল। হঠাৎই গ্রামের এক প্রান্ত থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে। শুকনো খড়ের ছাউনি মুহূর্তে আগুন ধরে লেলিহান শিখায় পরিণত হয়। বাতাসে আগুন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষের চিৎকার, দৌড়াদৌড়ি, চারিদিকে বিশৃঙ্খলা। আমার ছেলেটা আগুন খুব বেড়ে গেছে, কাছে যাস না। কেউ আমার ছেলেকে বাঁচাও, কেউ আমার ছেলেকে বাঁচাও। কি হয়েছে? কি হয়েছে এখানে? ওর ছেলে ভেতরে এই আগুনের মধ্যে আটকে আছে। একটা প্রাণ বাঁচাতে পারলে এ জীবন সার্থক। না না বাবা, তুই যাস না, তুই যাস না। আমাকে আশীর্বাদ করুন, আমি আসছি। তুমি আমাদের নতুন জীবন দিলে বাবা। ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সেই মুহূর্তে দূরে কুঁড়ে ঘরের ভেতরে রাখা পুণ্যের ঘড়ার জল অল্প একটু উঁচু হয়ে ওঠে। জলের ভিতরে সোনালি আলো এক ঝলক জ্বলে আবার নিভে যায়। পুণ্য জমতে শুরু করেছে। কিন্তু এখন প্রশ্ন হল, পণ্ডিত মশাই বীরকে কি এমন কথা লুকোলো যা বীরের মনে সন্দেহের দানা বাঁধল? দৈত্য যদি এই রাজ্যের রাক্ষসী হয়, তাহলে তাকে মারার জন্য পণ্ডিত মশাই কেন বীরকে কাজে লাগালো? দৈত্য কি সত্যিই জেগে উঠবে? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন আমাদের নতুন চ্যানেলে অ্যানিমেট মি অ্যাডভেঞ্চারের পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।